বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে, এলো বাতাস শোনে, এত মেঘের কোণে কোণে, এলো বাতাস শোনে, রিমঝিম রিমঝিম রিমঝিম, এ কি দুষ্ট অনাসৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। সকাল থেকে বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে সবুজ বৃক্ষের এক পাতা থেকে অন্য পাতায়। টিপ টিপ শব্দে ঝরে পড়া সেই বাড়িপাত কর্ণগোচর হতে শরীরে খেলে যাচ্ছে শিহরণ। অনাবিল আনন্দের ঢেউ হসপিটালের করিডোর দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বৃষ্টির এই অপরূপ শোভা, অনবদ্য শব্দ উপভোগ করতে করতে এই গানটাই আনমনে গুনগুন করছিল বৃষ্টি। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো একজন নার্স। বৃষ্টির দিকে তাকে অপ্রস্তুত হাসলেন তিনি। উত্তরে বৃষ্টি হাসলো, প্রতি উত্তরে বৃষ্টিও হাসলো। সেই টোলপড়া হাসির তালে তালেই সামনে দাঁড়ানো নার্সটির উদ্দেশ্যে সে বলে উঠল, গুড মর্নিং সিস্টার আয়েশা, হাউ আর ইউ? সিস্টার আয়েশাও তার মুখে ফুটে থাকা প্রশস্ত হাসি বহাল রেখে উত্তর দিলেন, I am fine, Dr. Bishti. What's about you? বৃষ্টি আবার তার হাসির তালে গালে সৃষ্ট গর্তকে সঙ্গী করে জবাব দিল, আই এম অলসো গ্রেট। কিন্তু আপনি হঠাৎ এদিকে, কোনো বিশেষ প্রয়োজন ছিল কি? সিস্টার আয়েশা এবার যেন কিছুটা ব্যস্ত হয়ে পড়লেন। কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে উনি বলে উঠলেন, ও হ্যাঁ ডক্টর, আসলে আজ ভোরের দিকে একজন নতুন পেশেন্ট অ্যাডমিট হয়েছে আমাদের হাসপাতালে। বয়স্ক মহিলা। ওনার চেক আপ করে জানা গেছে দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারের ভুক্তভোগী। এতদিন কোথায় ছিলেন সেসব কিছুই বলতে পারছেন না, ভীষণ দুর্বল। তাই ডক্টর শফিককে ডাকতে যাচ্ছিলাম। আফটার অল ক্যান্সার পেশেন্ট তো, তাই আর কি। ওনাকে ডাকাটাই মেবি ঠিক হবে। হাজার হোক একজন অনকোলজিস্ট হিসেবেও এ বিষয়ে সবচেয়ে বেশি ভালো করে হয়তো উনিই সামলাতে পারবেন। বৃষ্টির সিস্টারের কথাই সাই জানায়। অজানা কারণে তার মন চায় একবার সেই নতুন রোগীর সাথে দেখা করতে। তাই সিস্টারের থেকে ভদ্রমহিলা কোনো কেবিনে আছে তা জেনে নিয়ে সিস্টারকে বিদায় দিয়ে সেদিকেই পা বাড়ায়। হালকা সাদা রঙের চার দেওয়ালে ঘেরা একটা কেবিনের বেডে চোখ বুজে শুয়ে আছে একজন পৌরা মহিলা। বয়স খুব সম্ভবত 40-এর এপাশ ওপাশ। তবে রোগের প্রকোপে হয়তো চেহারা হারিয়েছে সাবলীল জৌলুস, ধারণ করেছে জীর্ণতা। বৃষ্টি ভদ্র মহিলার দিকে এগিয়ে গেল ধীর পায়ে। মাতৃতুল্য মুমূর্ষ মহিলাটাকে দেখে তার কেমন যেন মায়া হলো। সে সযত্নে ভদ্র মহিলার মাথায় হাত বুলিয়ে দিতেই আস্তে আস্তে চোখ মেলে চাইলেন উনি। বৃষ্টি ওনার চোখে চোখ রেখে মিষ্টি করে হাসলো। সাথে সাথে গালে ভেসে উঠল সেই গাঢ় গর্ত। ভদ্রমহিলা সেই হাসি দেখেও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না। নিষ্প্রভভাবে চেয়ে রইলেন বৃষ্টির মুখপানে। বৃষ্টি সেটা লক্ষ্য করলো। স্মিত হেসে জিজ্ঞেস করলো, আপনার নাম কি আন্টি? বাড়ি কোথায় আপনার? একটু যদি কষ্ট করে না বলেন তবে আপনার বাড়ির লোকদের কি করে খবর দেব বলুন। ভদ্রমহিলার চোখ এবারে ভিজে এলো। দুর্বল পলক ফেলতে সেই ভেজা চোখের কোল ঘেঁষে নামলো বৃষ্টি। বৃষ্টি আলতো হাতে অশ্রুটুকু মুছে দিয়ে আবার বলে উঠল, আপনি কাঁদছেন কেন আন্টি? কি হয়েছে বলুন আমাকে। কাঁদবেন না। ভদ্রমহিলা এবারে কাঁপা কাঁপা হাত জোড়া নিয়ে গেলেন নিজের গলার কাছে। গায়ে টেনে দেওয়া চাদরটার আড়াল থেকে বের করে আনলেন একটা স্বর্ণের চেন।
আর তাতে থাকা একটা লাভ শেপের লকেটটাতে পরম মমতায় হাত বুলিয়ে তাতে হালকা করে ঠোঁটও ছুঁয়ে দিলেন। তারপর সেটা ধরলেন বৃষ্টির সামনে। সাধারণত দেখতে লকেটটা এক পলক তাকানোর পরে বৃষ্টি ভদ্রমহিলার চোখের ইশারায় জিজ্ঞেস করলো, এটাতে কি? ভদ্রমহিলা লকেটটার মাঝে থাকা ভাঁজ খুলে তার মেলে ধরলেন বৃষ্টির সামনে। এতক্ষণে বৃষ্টির খেয়াল করলো লকেটটা ফোল্ডেড লকেট ছিল। তারপর লকেটের ভেতরে থাকা ছবি দুটোর দিকে একটু গভীরভাবে তাকানোর পরে বৃষ্টি অবাক হয়ে গেল। তার কাছে সবটা খুব অবিশ্বাস্য বলে বোধ হলো। বৃষ্টি অবিশ্বাসের সুরে বলল, ইনি কে হয় আপনার? আর এই ছেলেটাই বা কে? মহিলাটি আঙ্গুলের ইশারায় কিছুটা দূরে থাকা একটা মাঝের আকৃতি ব্যাগ দেখিয়ে দিলেন। বৃষ্টি সেদিকে তাকালো। তারপর উঠে গিয়ে ব্যাগটা হাতে নিয়ে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ডায়েরি। বাদামি কভারের ডায়েরিটার উপরে লেখা আমার জীবন। বৃষ্টি ডায়েরিটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখলো। ভদ্রমহিলার দিকে তাকাতেই উনি চোখের ইশারায় ডায়েরিটা খুলে পড়তে বলল। বৃষ্টি তাই করলো। আর ডায়েরিটার ভেতরে প্রতিটা শব্দই তাকে পৌঁছে দিতে লাগলো অবাকের শেষ সীমানায়। বনানীর একটা যা চকচকে ফ্ল্যাটের ভেতর দাঁড়িয়ে আছে রুদ্র আর ধারা। তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ধারার মামা রুহুল আমিন। কিছুক্ষণ আগে ধারাকে হঠাৎ তার বাড়িতে দেখে বেশ অবাক হয়েছিলেন তিনি। সে চিহ্ন এখনো বিদ্যমান তার চেহারায়। তবে সাথে রুদ্রকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়েছেন রুহুল সাহেব। তিনি একটা ঢোক গিলে হেসে উঠে জিজ্ঞেস করলেন, ধারা, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি... আর বলেন না, ভাগ্নিকে নিজের হাতে ঘরে বেঁধে রেখে এসেছেন, এটা ভালো শোনায় না। তাছাড়া এতে তার দিকে সন্দেহের তীরও তাক করা যেতে পারে। পুলিশের সামনে কোনো রকমের বোকামো করা যাবে না, তাই চুপ করে গেলেন। অনেকে মাঝপথে চুপ হতে দেখে রুদ্র বলে উঠল, থামলেন কেন? নিজের হাতে কি হাত মুখ বেঁধে ঘরে আটকে রেখে এসছিলেন, তাই তো? রুহুল সাহেব কিছুটা চমকালেন। বুঝতে পারলেন ধারা এই পুলিশ অফিসারের কাছে সবটা বলে দিয়েছে। মনে মনে ধারাকে দিচ্ছি কিছু শব্দের গালমন্দ করলেন। তারপর আবার মুখে আগের মতোই হাসি ফুটিয়ে বলে উঠলেন, হ্যাঁ, আসলে আরমানের মৃত্যুর খবরটা এত শক্তে ছিল মেয়েটা যে পাগলের মতো ব্যবহার করেছিল, তাই আর কি। রুদ্র এবারে রাগত স্বরে বলে উঠল, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট রুহুল সাহেব, আমি সবটাই জানি। ধারা পুরো ঘটনাটাই খুলে বলেছে আমাকে, তাই শাক দিয়ে মাছ ঢাকার কোনো মানে নেই, তাতে লাভ হবে না। রুহুল সাহেব কিছুটা ঘাবড়ে গেলেও তা প্রকাশ করলেন না, বরং কপট রাগ দেখেই বলেন, কি সব বলছো অফিসার? কি বলেছে আপনাকে ধারা? স্বামীর মৃত্যুর শোকে তো পাগল হয়ে গেছে ও, সে আবার কি বলবে? আর কোনো পাগলের কথার উপর ভিত্তি করে আপনি আমার সাথে এসব কথা বলছেন? এভাবে বাড়িতে এসে হ্যারাস করছেন, এটা আইন বিরুদ্ধে। রুদ্র ফিসেল হেসে বলে, আপনাকে তো আমি এখনো কিছুই বলিনি রুহুল সাহেব, এত নার্ভাস কেন হচ্ছেন? হ্যারাস করার মতো কিছু তো বলা হয়নি আপনাকে। রুহুল আমিন আবার কিছু বলবেন তার আগে রুদ্র আবার বলে উঠল, একটা প্রবাদ আছে জানেন তো, চোরের মনই পুলিশ পুলিশ করে। আপনি যে একজন অপরাধী তা আপনার নিজেরও জানা, নিজেও জানেন সেটা, তার জন্যই এমন ভয় পাচ্ছেন। এবার চুপচাপ নিজের দোষটা স্বীকার করুন রুহুল সাহেব। ধারা আপনার সব কথা, যেসব স্বীকারোক্তি আপনি ওর সামনে রেখেছেন, কৌশলে তা রেকর্ড করে নিয়েছে। আমার কাছে সে প্রমাণও আছে, তাই সবটা স্বীকার করে আত্মসমর্পণ করুন। পালানোর চেষ্টা করে লাভ নেই, গোটা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। সো বুঝতে পারছেন নিশ্চয়ই। রুহুল সাহেব বুঝতে পারলেন যে তিনি ফেঁসে গেছেন। ধারের কাছে যে ফোন ছিল এই বিষয়টা একদমই তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন সে কি করবে ভাবতে ভাবতে ওনার সামনে গিয়ে দাঁড়ালো ধারা। রুহুল সাহেব ধারার দিকে তাকাতেই ধারা সাবলীর স্বরে একটা প্রশ্ন করলো, সবটাই বলেছ তুমি মামা, জাস্ট এটা বললে না নিজের ছেলেকেই অতটুকু বয়স থেকে এমন মানসিকতার কেন তৈরি করলে যার জন্য আমাকে নিজের ব্যক্তিগত সম্পদ ভাবতো রিশাদ ভাই? কেন? যদি এটা না করতে তবে হয়তো আজ সবটা আলাদা হতো মামা। হয়তো রিশাদ ভাইয়ের ভালোবাসাটা কখনো আমি বুঝতাম। আমি তো তখন বাচ্চা ছিলাম, তাই না? ভালোবাসা বোঝার মতো জ্ঞান তো ছিল না আমার। বয়স হবার সাথে সাথে যখন রিশাদ ভাইয়ের ভালোবাসার উপলব্ধি আমার হতো, আমি কি তাকে ভালোবাসতে পারতাম না মামা? হয়তো পারতাম, কিন্তু ভাইয়ার পাগলামি আমার মনে ওর প্রতি ভয় ছাড়া আর কিছুই জন্ম দিতে পারেনি।
আর তোমার দেওয়া কুমন্ত্রণা ওর পাগলামি আরো বাড়িয়ে দিয়েছিল মামা। আর এই একটা কারণেই সব এলোমেলো হলো। আমাকে ওইটুকু বয়সে ধর্ষিতা হতে হলো, রিশাদ ভাইকে মরে যেতে হলো, তোমাকে ছেলেহারা হতে হলো, একটা স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে আমাকে কাটাতে হলো নিজের শৈশবটা, ভয়ে ভয়ে কাটাতে হলো সমস্ত কৈশোরকাল। আর তুমি বললে সবের জন্য দায়ী আমি। ধর্ষিতা হয়ে চুপ করে থাকতাম, তবে সেটাই তোমার মতে ঠিক, তাই না মামা? বলো, কেন করলে মামা এমনটা, কেন? রুহুল সাহেব চেঁচিয়ে উঠলেন। হ্যাঁ, আমি বিষিয়ে দিয়েছি রিশাদের মন। ওকে এটা বুঝিয়েছি যে তোর উপর শুধু ওর অধিকার, কারণ আমি চাইতাম রিশাদ আর তোকে বিয়ে হোক। তাহলে তো একমাত্র জামাই হিসাবে তোর বাবার সব সম্পত্তির মালিকও হতো। আমি তোর বাবার বিজনেস পার্টনারও তো ছিলাম নামমাত্র। কোম্পানির মাত্র 20% শেয়ার ছিল আমার নামে, বাকি 80% মালিকই ছিল তোর বাবা। তুই একমাত্র মেয়ে ছিলি, তাই সেসব তোরই হতো। সেজন্য নিজের ছেলের ভবিষ্যৎটা সুরক্ষিত আর বিলাসবহুল করার জন্যই রিশাদকে ছোট থেকেই তোর প্রতি একটু একটু করে দুর্বল করে দেই আমি। কিন্তু আমার ছেলেটার একটা ভুলের জন্য তোর বাবা ওর গায়ে হাত তুললো, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল, আর তোর থেকে দূরে যেতে চায় না বলেই আমার ছেলেটা জীবন দিল। কেন? তুই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য। দাঁড়াও, এবার গলা স্বর জড়িয়ে বলে উঠল। হ্যাঁ, ধর্ষণ করাটা তোমার চোখে ছোট্ট ভুল, তাই না মামা? ছি, আমিও তোমার সন্তান তুল্য মামা। এতটাও নিচে নেমো না, নিজের দোষ আমার ঘাড়ে চাপিও না। আমার স্বামীর মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী মামা, শুধু তুমি। রুহুল সাহেব পূর্বের ন্যায় উচ্চস্বরে বলে উঠলেন। হ্যাঁ, করেছি। তোর স্বামীকে খুন আমি করেছি, আর এতে আমার কোনো আফসোস নেই। তোর জন্য যেমন আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেছে, আমিও তেমন তোর জীবনটা শেষ করে দিয়েছি। বৈধব্য নিয়ে বাঁচবি এবার তুই গোটা জীবন, তিল তিল করে কষ্টে মরবি, বুঝলি? বেশ করেছি, যা করেছি একদম ঠিক করেছি। এখন আমার জেল হলেও ফাঁসি হলেও কিছু আক্ষেপ নেই, কারণ আমি তার জীবনটা বেঁচে থাকতেই নরক করে দিয়েছি। দাঁড় আর কিছু বলো না, সে সরে দাঁড়ালো রুহুল সাহেবের সামনে থেকে। প্রবল ঘৃণায় চোখ ফিরিয়ে নিল ওনার থেকে। রুদ্র এবারে রাহুল সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো, ওনার সামনে হাত করাটা ঝুলিয়ে ধরে বলে উঠল। আপনার স্বীকারোক্তির জন্য ধন্যবাদ রুহুল সাহেব, না হলে আপনাকে গ্রেফতার করা এতটা সোজা হতো না। আবারও অনেক অনেক ধন্যবাদ। রুহুল সাহেব অবাক হয়ে বলেন। আপনাদের কাছে তো আগে থেকেই প্রমাণ ছিল, তাই না? আমার স্বীকার করা বা না করাতে কি যায় আসে? রুদ্র বাঁকে হেসে রুহুল সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল। আমার কাছে কোনো রেকর্ডিংই ছিল না। ধারাকে যেভাবে বেঁধে রেখেছিলেন তাতে ফোনে কিছু রেকর্ড করা তো সম্ভব ছিল না। ওটা তো জাস্ট একটা ট্র্যাপ ছিল আপনার মুখ থেকে সত্যিটা বের করার, আর সেটা হয়ে গেছে। রুহুল সাহেব বিস্মিত নয়নে চেয়ে রইলেন। বুঝলেন উনি ফেঁসে গেছেন, তাই দরজার সহসা পালাবার জন্য দরজা দিকে পা বাড়াতেই বাইরে পুলিশ ফোর্স এসে পথ রোধ করে দাঁড়ান ওনার। রুদ্র ওনার হাতে হাত করাটা পরিয়ে বলে ওঠে। আপনাকে মৃত আরমান আহমেদের খুনের অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে রুহুল সাহেব। আপনার সব খেলা শেষ। তারপর পাশে থাকা অফিসারের উদ্দেশ্যে ওনাকে নিয়ে যাবার অর্ডার দিতেই ওনাকে নিয়ে বেরিয়ে যায় সবাই। রুদ্র এবার ধারার দিকে এগিয়ে যায়। ধারার চোখে মুখে উপচে পড়া কৃতজ্ঞতা আর স্বস্তি। স্বামী হত্যাকারীকে শাস্তি দেবার রুদ্র এবার ধারার উদ্দেশ্যে বলে ওঠে। এখন কোথায় যাবে? তোমার বাড়িতে? ধারা এসে জবাব দেয়। না, আমি আরমানের বাবা মার কাছেই যাব, খুলনায়। আরমান ওনাদের একমাত্র ছেলে ছিলেন। তার এভাবে চলে যাওয়ার পর ওনারা ভীষণ একা হয়ে পড়েছেন নিশ্চয়ই, তাই বাকিটা জীবন আমি ওনাদের সাথেই থাকব। আপনাকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ রুদ্র। শুধু এইটুকুই বলবো, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। তবে আমি আপনাকে কখনোই ঠকাইনি। আমি না তো মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি, আমার ভালোবাসা সত্যি ছিল রুদ্র। তবে আমি আপনার ভাগ্যে ছিলাম না। হয়তো আমার চেয়েও বেশি ভালোবাসা নিয়ে কেউ আসবে আপনার জীবনে, অপেক্ষা করছে আপনার। সেই জন্যই আমাদের এক হওয়া হয়নি রুদ্র। তবে যাই হোক, ভালোর জন্যই হয়।
সৃষ্টিকর্তা যা করেন সবটা আমাদের মঙ্গলের কথা ভেবেই করেন। তাই চেষ্টা করুন সবটা ভুলে নতুন করে শুরু করার, প্লিজ। রুদ্র স্মিত হেসে ধারার কথাই সায় জানাতেই ধারাও হাসে। তারপর রুদ্র থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় তার নতুন গন্তব্যে, নিজের স্বামীর অসম্পূর্ণ দায়িত্ব পালন করতে। সেদিকে তাকিয়ে রুদ্রের বুক চিরে বেরিয়ে আসে একটা চাপা দীর্ঘশ্বাস। রুদ্র ভাবে তার ঠিকই বলেছে, যা হয় তা ভালোর জন্যই। হয়তো সত্যি ধারা তার জন্য ছিল না, তাই তারা এক হয়নি। তাই সে মনে মনে ঠিক করে নেয় আর ভাববে না ধারাকে নিয়ে। অতীতের স্মৃতিগুলোকে নিজের বুকের ভেতরে সমাধিস্থ করবে। রুদ্রর ভাবনার মাঝে হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে আননোন নাম্বার ভাসতে দেখে কপাল কুঁচকে আসে তার। তবুও কোনো দরকারি ফোন হতে পারে ভেবে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে যা শুনতে পাই তাতে রুদ্রর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কদিন থেকেই শরীরটা বড্ড খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, বমি বমি লাগছিল, ভেতর থেকে দুর্বল লাগছিল নিজেকে। বাবুর আব্বুকে কিছু জানায়নি, অযথা চিন্তা করবে, তাই ওকে লুকিয়ে হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখাতে। ডক্টর কিছু টেস্ট দিল, সব সিমটমের কথা শুনে যথারীতি সেসব করালাম। দুদিন খুব চিন্তায় ছিলাম, কে জানে কি আসে রিপোর্টে। আজ আমার হাতে সেই টেস্ট রিপোর্ট এসেছে। আমি ব্লাড ক্যান্সারের রোগী। ডক্টর বলেছেন আমি সেকেন্ড স্টেজে আছি। ফার্স্ট স্টেজ অনেক আগেই পেরিয়ে এসেছি। অবাক হলাম, কি অদ্ভুত, নিজের ভেতরে এত বড় একটা রোগের বাস এতদিন যাবত আর আমি বুঝতেই পারলাম না। ডক্টরকে বললাম বাঁচার সম্ভাবনা কত শতাংশ। উনি জবাব দিলেন তা আমার উপর নির্ভর করছে। আমি যত দ্রুত ট্রিটমেন্ট নেওয়া শুরু করব তত আমার বেঁচে থাকার সীমাটা বাড়বে। আমার হঠাৎ ভীষণ অসহায় মনে হলো নিজেকে। আমিনুর বরাবরই একজন সৎ পুলিশ অফিসার। ডিপার্টমেন্টে ওর সততা নিয়ে কারো মনেই কোনো সংশয় নেই। তবে আজকের যুগে পৃথিবীটা বড্ড কঠিন। যারা বেশি সৎ, বেশি লয়াল, শেষমেশ তাদের জীবনযাপনটাই হয়ে ওঠে সবচেয়ে বেশি সাধারণ সাদামাটা। আমাদের 9 বছরের সংসারটাও তেমনই সাধারণ আর সাদামাটা ছিল। তবে সেই ছোট্ট সাধারণ সংসারটা একটা অসাধারণ জিনিসের উপস্থিতিই ছিল আমাদের সুখের কেন্দ্রবিন্দু। তাহলে আমাদের দুজনের বন্ডিং, আমার আর আমিনুরের মাঝে থাকা বিশ্বাস, ভালোবাসা, আমাদের জীবনটা খুব সাধারণ ছিল। ওর একা হাতে রোজগার আস্তে আস্তে গড়ে তোলাই মর্মস্পর্শী আমাদের বাবু, এই নিয়ে আমরা বেশ সুখেই তো ছিলাম। তবে সেই সুখ হয়তো আমার সইল না। আমি জানতাম আমিনুরের জীবনের যা উপার্জন নিজের সবটা দিয়ে সে সবটা ব্যয় করেছে আমার আর রুদ্রর পেছনে। এই কারণেই ওর সেরকম কিছু জমানো নেই। যতদূর জানি ক্যান্সারের পেছনে যে পরিমাণ টাকা খরচ হয় তা আমিনুরের পক্ষে একা হাতে ম্যানেজ করা সম্ভব হবে না। ওদিকে পালিয়ে বিয়ে করেছি বলেই আমাদের দুজনের বাড়িরই কেউ আর আমাদের সাথে কখনো যোগাযোগ করেনি। দীর্ঘ 9 বছরেও না এ অবস্থায় সাহায্য করবে এমন কেউ নেই। আমিও যে আমাকে আর রুদ্রকে পাগলের মতো ভালোবাসে তা আবার জানা। আর এমন একটা ভয়ানক রোগের কবলে পড়েছি আমি, এটা জেনেও চাইবে নিজের সবটা দিয়ে হলেও আমাকে বাঁচাতে। কিন্তু এতে কি কোনো লাভ হবে? সেই সব দিকে বাঁচতে পারবো আমি এত কিছুর পরে? আর ভাবতে পারলাম না। আমি জানি আমাকে একটা দিন বেশি বাঁচানোর জন্যও প্রয়োজনে এত স্বপ্ন দিয়ে বোনা সাজানো আমাদের মর্মস্পর্শী বিকিয়ে দিতেও ভাববে না। কিন্তু আমি তো তা চাই না। আমাদের ছেলেটার ভবিষ্যৎ তখন কি হবে? আমি তো একটা অজানা পরিণতির জন্য সব এভাবে শেষ করে দিতে পারি না। তাই নিজের মনে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, ছেলের স্বামীর সুখের জন্য ঠিক করলাম ওদের থেকে দূরে সরে যাব। তারপরের দিনগুলো ছিল মারাত্মক বিভীষিকাময়। আমি রোজ রোজ আমিনুরের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করতে লাগলাম। বাবু কাঁদলে ওকে করে নিতাম না, শুধু এই কারণে যাতে আমিনুর আমাকে ভুল বুঝে বের করে দেয় বাড়ি থেকে। কিন্তু ও যে আমাকে বড্ড ভালোবাসতো, তাই তো সবটা সহ্য করে আমার কাছে জানতে চাইতো আমি কি জন্য এমন করছি, কি হয়েছে। সে সব সময় ইচ্ছে করতো ওর বুকে ঝাঁপিয়ে বলি সবটা, লুকিয়ে রাখা সব দুঃখগুলোকে উপচে ফেলি ওর সামনে। কিন্তু পারতাম না, বিনিময়ে করতাম আরো বাজে ব্যবহার। তারপর যখন বুঝলাম এসবে কিচ্ছু হবে না, তখনই মিথ্যে প্রেমের গল্প সাজালাম। অন্য কাউকে ভালোবাসি এটা বলে নিজে বেরিয়ে এলাম বাড়ি থেকে। আসার সময় রুদ্র আর আমিনুরের মুখটা দেখে বুকের ভেতরটায় মারাত্মক কষ্ট হচ্ছিল। তবু ওদের জন্য নিজেকে সামনে নিয়ে বুকে পাথর রেখে বেরিয়ে এলাম বাড়ি থেকে। সেদিন ও বাড়ি থেকে বেরিয়ে আসার পর কোথায় যাব, কোথায় থাকবো কিছু বুঝতে পারছিলাম না। পরিচিত একজনের সাহায্য নিয়ে একটা ভাড়া বাড়ি ঠিক করলাম, সেখানে উঠলাম। কোনো রকমে দিন যেতে লাগলো।
আসার সময় বাড়ি থেকে আনা আমার জমানো কিছু টাকা দিয়ে কাটতে লাগলো দিন। দিন দিন শরীর আরো খারাপ হচ্ছিল। বেঁচে থাকার আশাটাও এক প্রকার ছেড়ে দিয়েছিলাম। তারপর আমার এই খেইহীন জীবনে একদিন ফেরেশতার মতো একজনের আগমন হলো। সেদিন চাল কিনতে বাজারে গিয়েছিলাম। হঠাৎ মাথাটা ঘুরে ওঠায় পড়ে গেলাম। যখন চোখ মেললাম নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। নার্স এসে জানানো আমাকে এক ভদ্রমহিলা এখানে নিয়ে এসেছে। ওনার সাথে দেখা করতে চাইলে উনি কেবিনে এলেন। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, এখন শরীর কেমন আছে আপা? আমি বললাম ভালোই আছে। উনি আর কথা বাড়ালেন না। একটু সুস্থ হবার পরে ওনার বাড়িতেই নিয়ে গেলেন আমাকে। ভদ্রমহিলা অনেক ভালো মানুষ। কয়েকদিনেই অনেক মিশে গেলাম ওনার সাথে। মনে হলো যেন আমার আপন বোন। সেদিন বাজারের মাঝে আমাকে অচেতন অবস্থায় দেখে যখন কেউ এগিয়ে আসেনি, তখন সেখান দিয়ে গাড়ি নিয়ে পাস করার সময় উনিই আমাকে হাসপাতালে নিয়ে আসেন। তারপর থেকে করেই যাচ্ছেন আমার জন্য। আমার চিকিৎসা করানোর জন্য জোর করেছিলেন, তবে রাজি হইনি। কি দরকার অযথা চেষ্টা করে? বাঁচা তো সম্ভব না তা জানা আমার। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। শরীরটা আরো বেশি খারাপ হয়েছে। কোনো রকম ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধের জোরেই হয়তো বেঁচে আছি। ব্লাড ক্যান্সারের বীজ এখন সারা শরীরে ছড়িয়ে গেছে। কে জানে আর কতদিন বাঁচবো। আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। 2 বার রক্ত বমিও করেছি। বোধহয় আজই সবকিছুর মায়া কাটিয়ে অজানা কোনো জগতে পাড়ি জমাতে হবে আমায়। তবুও কষ্ট নেই। বেঁচে থেকেই বা কি করব? নিজের ছেলে স্বামীকে যতটা কষ্ট দিয়েছি তাতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। আচ্ছা, রুদ্রর কি আমাকে মনে পড়ে? ও কি ওর মাকে ঘৃণা করে? আর আমিনুর, সে কি আমাকে ঘৃণা করে? আমার প্রতি থাকা তার ভালোবাসাগুলো কি ঘৃণার অনলে পুড়ে গেছে? জানি না। কখনো যদি ওরা জানতে পারতো আমি কেন ওদের থেকে নিজেকে দূরে করে নিয়েছি, তাহলে হয়তো আমাকে ক্ষমা করতে পারতো। পারতো কি? বিশ্বাস করতো? কি জানি। রুদ্র ডায়েরির পরের পাতা উল্টালো, তবে তাতে কিছু লেখা নেই। বাকি পৃষ্ঠাগুলো সবই সাদা। রুদ্রর বুকটা হু হু করে উঠল। তার সামনে শয্যারত মহিলার উদ্দেশ্যে বলে উঠল, তারপরে আর কিছু কেন লেখা নেই আন্টি? আমার মা কোথায়? বৃষ্টি পাশে দাঁড়িয়ে ছিল। যে খেয়াল করলো রুদ্রর কণ্ঠ কাঁপছে, তাই তাকে ভরসা দিতে রুদ্রর কাঁধে হাত রাখলো বৃষ্টি। রুদ্র এক পলক বৃষ্টির দিকে তাকিয়ে আবার সেই মহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা লাঞ্চ ক্যান্সারের রোগী। কথা বলতে শ্বাস নিতে তার কষ্ট হয়, তবু অনেক কষ্টে বলে উঠল, এই ডায়েরির শেষ লেখাটা যেদিন লেখা হয় সেদিনে তোমার মা মারা যান বাবা। আমি সেই মহিলা যে ওকে নিজের বাড়িতে নিয়ে গেছিল। অনেক করে বলেছিলাম নিজের চিকিৎসা করাতে, তবুও তোমার মা শোনেনি। ও সবসময় কেমন একটা অপরাধ বোধে ভুগত। সেজন্য বাঁচার কোনো আগ্রহই ছিল না ওর মাঝে। মারা যাবার আগে আমার কাছে শেষ অনুরোধ করেছিল ওর স্বামী আর সন্তানকে যেন আমি ওর মৃত্যুর পরে সবটা ওর ডায়েরিটা দিই। কিন্তু তাদের ঠিকানা আমাকে বলার আগেই মেয়েটা চলে গেল দূর অজানায়। আমি অনেক চেষ্টা করেছিলাম খোঁজার, তবে পেরে উঠিনি। এমনিতেও তোমরা থাকতে ঢাকা, আর তোমার মাকে আমি নিয়ে চলে গেছিলাম সিরাজগঞ্জে। 2টো আলাদা শহর। তার উপর তোমার মা কখনো ওনার পরিচয় ঠিকানা নিয়ে কিছুই বলেনি আমাকে, তাই চেয়েও জানাতে পারেনি। তারপর দীর্ঘ 19টা বছর কেটে গেল। তোমার মা মারা যাবার বছর 3 মাথায় আমার নিজের শরীরে একদিন ক্যান্সারের হদিশ মিলল। আমি তোমার মায়ের মতো অত সাহসী ছিলাম না কিনা, তাই বাঁচার চেষ্টায় বিদেশ পাড়ি জমালাম। সেখানে দীর্ঘ 5 বছর চিকিৎসার পর সেখানে ডক্টররা জানালো আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিশ্চিত হয়েই বাড়ি ফিরলাম। এখানে এসে আবারও তোমাদের খোঁজার চেষ্টা করলাম, তবে ব্যর্থ হলাম। আরো 7টা বছর কেটে গেল। আমি যদি জানতাম যে তোমরা কোথায় থাকো, তবে নিশ্চয়ই খুঁজে বের করতে পারতাম। তবে আমি তো শহরটাই চিনতাম না। একটা পুরো দেশের কথা খুঁজবো তোমাদের ভেবেই পাইনি। মাঝে আবার অসুস্থ হয়ে পড়লাম। চেক আপ করে জানা গেল আবার ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছে শরীরে। আবার সেই বাঁচার লড়াই, দীর্ঘ চিকিৎসা। তবে বয়স হচ্ছে তো, শরীর আর এত কিছু নিতে পারছে না হয়তো। তার জন্যই হয়তো আর উপশম হচ্ছে না। একদিন তোমার মায়ের ঘরে গিয়ে কি যেন একটা খুঁজছিলাম। হঠাৎ সে ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ারে থেকে তোমার মায়ের এক লকেটটা পেলাম, ফোল্ড করা লকেটটা। মেরে দেখলাম তাতে একটা বাচ্চা আর একজন পুরুষের ছবি।
আমি বুঝলাম এনারাই ওর পরিবার। আফসোস হলো, যদি আগে এটা পেতাম তবে তো খুঁজে বের করাটা কত সহজ হতো ওদের। আমি আবার পরিচিত একজনের সাহায্যে তোমার বাবার কথা জানতে পেরে ঢাকায় এলাম, কিন্তু এখানে এসে তোমাদের সাথে যোগাযোগ করার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলাম। ভয় হচ্ছিল যদি তোমাদেরকে সবটা না জানিয়ে মরে যাই। তবে তোমার মৃত্যুর পথযাত্রী মাকে যে কথা আমি দিয়েছিলাম তার যে বরখেলাপ হবে, আমার জীবনে কখনো কথার খেলাপ করিনি আমি। মরার আগে কি সেটাই হবে? তবে আল্লাহ দয়াবান, তার জন্যই তো এই ডক্টর আমার কাছে এলো আর লোকটা দেখে চিনেও নিল। এবার আমার শান্তি, আমি আমার কথা রাখতে পেরেছি। ভদ্রমহিলা চুপ করে চোখ বুজে রইলেন। রুদ্র পাথরের মতো বসে রইল। ওর মা আর নেই। কতটা ভাবতেই নিঃশ্বাসটা কেন যেন আটকে আসতে চাইলো। ও ছোটবেলা থেকেই মাকে কত দোষ দিয়ে এসেছে। মা ওকে ভালোবাসেনি, মা ওকে একা করে চলে গেছে। মা স্বার্থপর, অথচ মা যে সবার আড়ালে ওর জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে তা ভেবেই ওর বুক উতলে উঠল কান্না। বৃষ্টি রুদ্রকে শান্ত করার চেষ্টা করতেই রুদ্র ওর কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল। বৃষ্টি কি করবে ভেবে পেল না। বাবা মায়ের মৃত্যুর মতো ভয়ানক সত্যিটা মুখোমুখি হওয়া যে কতটা কঠিন তা সে জানে। কোনো সান্ত্বনা বাণী এই সত্যি মানাতে পারে না, মনকে শান্ত করতে পারে না। তাই বৃষ্টি নীরবতা পালন করলো, রুদ্রকে কাঁদার সুযোগ করে দিল। কাঁদুক, কখনো কখনো কাঁদতে দিতে হয়, সবসময় কান্নাকে আটকে রাখতে নেই। সন্ধ্যা পেরিয়ে গেছে সেই অনেকক্ষণ। রাস্তার ধারে সোডিয়াম বাতিগুলো নিকষ আধারে বিলিয়ে দিচ্ছে নিজেদের সবুজ আভা। রাস্তার পাশে একটা ফাঁকা মাঠ, সেই মাঠের এক কোণে বসে আছে রুদ্র, পাশে বৃষ্টি। সবুজ আলোর প্রভাবে বিশাল মাঠের অনেকটা জুড়ে দখল করে আছে তাদের দুজনের বৃহৎ আকারের দুটি ছায়া। দূর থেকে ঝিঝি পোকাদের আওয়াজ কানে ভেসে আসছে। সেদিক থেকে মনোযোগ সরিয়ে বৃষ্টি রুদ্রর দিকে তাকালো। হালকা আলোতে দেখতে পেল রুদ্র থেকে থেকে কেঁপে উঠছে। বুঝতে বাকি রইল না ছেলেটা এখনো ফোপাচ্ছে। বৃষ্টি খুব আস্তে একটা তপ্ত শ্বাস চালো, তারপর রুদ্রর কাঁধে হাত রাখতেই রুদ্র দ্বিতীয়বারের মতো বৃষ্টিকে জড়িয়ে তুলল। বৃষ্টি বাধা দিল না, কাঁদুক। তখন রুদ্রর কান্না থামছিল না। ওদিকে রোগীর কেবিনে এত নয়েজ তো অ্যালাউ করা যাবে না। শেষে বৃষ্টি প্রায় জোর করেই সেখান থেকে টেনে বের করে আনে রুদ্রকে। তারপর হাসপাতাল থেকে কিছুটা দূরে এই নির্জন মাঠটার কাছে নিয়ে আসে। এখানে আসার পরও রুদ্র কেঁদেই যাচ্ছিল। আস্তে আস্তে কান্নার বেগ কমে একসময় তা ফুপিয়ে ওঠার রূপ নেয়। তবে এখন আবার কাঁদতে দেখে বৃষ্টি আর বারণ করেনি। রাত যখন আরো কিছুটা গভীর হলো তখনই বৃষ্টির খেয়াল হলো আজও তার হোস্টেলে যাওয়া হবে না। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো রাত 9টা পেরিয়েছে অনেকক্ষণ। বৃষ্টি রুদ্রের মাথায় হাত রাখলো, চুলের ভাঁজে নিজের আঙ্গুল চালিয়ে অত্যন্ত নরম স্বরে বলে উঠল, অনেক রাত হয়েছে অফিসার, বাড়ি যাবেন না? আঙ্কেল চিন্তা করছেন হয়তো। রুদ্র বৃষ্টিকে ছেড়ে তার দিকে তাকালো। সেদিকে দেখে বৃষ্টির কষ্টে বুকের ভেতরটা মুছে গেল যেন। চোখ মুখের কি হাল করেছে ছেলেটা কেঁদে কেটে। বৃষ্টির ভাবনা পুরো হবার আগে রুদ্র কাঁপা কণ্ঠে উত্তর দিল, বাবাকে আমি কি করে বলবো যে মা আর পৃথিবীতে নেই? আজ থেকে আরো 19 বছর আগে আমার মা এ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। কিভাবে? বাবা যে আজও মাকে খুব ভালোবাসে, এটা কিভাবে মানবে বাবা, কিভাবে? সহসা রুদ্রের করা প্রশ্নটা বড্ড বেশি কঠিন ঠেকল বৃষ্টির কাছে। উত্তর খুঁজে না পেয়ে বৃষ্টি অস্থির নয়নে রুদ্রর দিকে তাকালো। রুদ্র বৃষ্টির অস্থিরতা ঠিক খেয়াল করলো কিনা বোঝা গেল না, কারণ তার নিজের দৃষ্টিতেই এখন অস্থিরতার সাগর। বৃষ্টিকে চুপ থাকতে দেখে রুদ্রই আবার বলল, জানেন ডক্টর, আজ যখন আপনি ফোন করে বললেন আপনি আমার মায়ের ডায়েরি পেয়েছেন, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মাকে আবার কাছে পাবো, আমি আবার জড়িয়ে ধরবো, কেঁদে জিজ্ঞাসা করব কেন এতগুলো দিন আমাকে বাবাকে কষ্ট দিয়ে আমাদের থেকে দূরে সরে গেল। প্রায় ছুটে চলে এসেছিলাম হসপিটালে, কিন্তু বেডে মায়ের জায়গায় অন্য কাউকে দেখে আশাহত হলাম। আর সব আশা মুহূর্তে ভেঙে ধুলোয় মিলিয়ে গেল ভদ্রমহিলার মুখে সবটা শোনার পরে। আচ্ছা বৃষ্টি, কেন বলুন তো, কেন আমি জীবনে যা আশা করি তা কখনো হয় না? কেন ধারার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন বুনলাম, অথচ সে অন্য কারো হয়ে গেল? মাকে ফিরে পাবার আশা নিয়ে বুক বাঁধলাম, অথচ মা আর আমাদের মাঝে নেই। কেন বৃষ্টি, কেন সব অপ্রাপ্তি কেন আমার জীবনে থাকবে বলতে পারেন? কেন?
রুদ্রর উচ্চারিত প্রতিটা শব্দ বৃষ্টির চরম কষ্টের অনুভূতি হলো। কানারা উঠতে এলো দু চোখ বেয়ে, তবুও বৃষ্টি কাঁদলো না, বহু কষ্টে নিজেকে সামলে নিল। রুদ্রকে ধরে দাঁড় করিয়ে তার চোখের জলটুকু মুছে দিয়ে বলে উঠল, আমার বাবা কি বলতো জানেন? আমরা যখন জন্মগ্রহণ করি ঠিক তখনই সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেক জনের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ প্রাপ্তি ধার্য করে রাখেন। আমরা আমাদের সারা জীবনে অনেকের থেকে অনেক সময় সেটুকু প্রাপ্তি প্রাপ্ত করে থাকি। এর বেশি যেমন আমাদের ভাগ্যে থাকে না, ঠিক তেমন এর কমও কিন্তু হয় না। আমরা ঠিক সেইটুকুই পাই যা আমাদের জন্য বরাদ্দ। মনে রাখবেন, আমরা যা পাই তা আমাদের ভাগ্যে ছিল, আর যা আমরা পাই না তা কখনো আমাদের ছিলই না। তাই সেটা নিয়ে আক্ষেপ করে কেবল আত্মার কষ্ট হয় রুদ্র, কোনো লাভ হয় না। তাই ধারার সাথে আপনার জীবনে যেটুকু সময় ভাগ্যে ছিল তা আপনার একসাথেই কাটিয়েছেন। আন্টির সাথেও যেটুকু সময় কাটানো আপনার ভাগ্যে ছিল সেইটুকুই আপনি পেয়েছেন। তবে আফসোস কেন বলুন তো? যা হারিয়েছেন তা নিয়ে না ভেবে নিজের ছোট্ট জীবনের প্রাপ্তিগুলো হিসেব করুন না। এই যে আঙ্কেল আপনাকে এত ভালোবাসে, ছোটবেলা থেকে বাবা মা দুজনের আদর ভালোবাসা দিয়ে আপনাকে বড় করে তুলেছে, এটি কি আপনার জীবনের একটা অমূল্য প্রাপ্তি না বলুন? আপনি এমন করে ভেঙে পড়লে শৈশব থেকে আপনার অবলম্বন হয়ে চলা সেই মানুষটা কি নিয়ে বাঁচবে বলুন তো? তার কি কষ্ট হবে না? তাই এবারে কষ্ট থামান রুদ্র, শক্ত করুন নিজেকে, আর আল্লাহর কাছে দোয়া করুন আপনার মায়ের যেন জান্নাত নসিব হয়। আর আঙ্কেলকে জানাবো না আমরা যে আন্টি নেই। আঙ্কেল যেমন আন্টির স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাঁচছে তেমনই বাঁচুক। এই বয়সে এই ধাক্কা উনি নিতে পারবেন না। কখনো কখনো আপনজনদের ভালোর জন্য কিছু সত্য গোপন করতে হয় রুদ্র। তাই এই সত্যিটা আঙ্কেলের আড়ালেই থাকুক। আন্টিও তো আপনাদের ভালোর জন্যই এত কিছু করে নিজের অসুস্থতার সত্যিটা লুকিয়ে গেছেন, তাই না? তবে আপনি আঙ্কেলের জন্য এটুকু করতে পারবেন না? রুদ্র বৃষ্টির চোখের দিকে তাকালো, নিজেকে সামলে নিয়ে মাথা নেড়ে সায় জানালো সে পারবে। বৃষ্টি হাসলো এবারে, হাসির তালে তার গজ দাঁতটা সোডিয়াম আলোতে ঝিলিক দিয়ে উঠল, সাথে গালের সাথে দেখা দিল সেই পরিচিত গর্তের। সেদিকে তাকিয়ে রুদ্রর চোখ আটকে গেল। প্রথমবার সে নিজেও নিজের দৃষ্টি সংযত করতে পারল না। ব্যয়া চোখ এক দৃষ্টিতে চেয়ে রইল বৃষ্টির টল পড়া গালে, হাসি মাখা ঠোঁটে। রুদ্র অবলোক দৃষ্টি ঠিকানা খুঁজে না পেয়ে বৃষ্টি নিজের ডান হাতটা তার সামনে নাড়াতেই রুদ্র হুঁশ ফিরল। চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো বৃষ্টি, আবার জিজ্ঞেস করলো, বাড়ি যাবেন না? রুদ্র মুখ ঘুরিয়ে রেখেই বলল, হ্যাঁ। আপনি কোথায় যাবেন বৃষ্টি? হোস্টেল তো বন্ধ। বৃষ্টি রুদ্রর দিকে অসহায় চোখে তাকালো। সে কি বলবে বুঝতে পারল না। বৃষ্টির অসহায় চোখের ভাষা পড়তে রুদ্রর কষ্ট হলো না। সে বৃষ্টির হাতের কবজি আঁকড়ে ধরে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, থাক, অত ভেবে কাজ নেই, চলুন আজ আমাদের বাড়িতেই থাকবেন, আসুন। বৃষ্টি কথা পারল না, তবে মনের মাঝে কোথাও যেন একটা শীতল প্রশান্তির হাওয়া বয়ে গেল তার। সে এক টুকরো শীতলতায় তার ঠোঁটের কোণে প্রসারিত হলো। মিষ্টি এক অনুভূতিতে অন্তরাত্মা তৃপ্ত হলো। সেই তৃপ্তিকে নিয়েই রুদ্র তার হাতের মুঠোয় নিজের হাত বন্দি করে রেখে বৃষ্টি এগিয়ে গেল। রুদ্রর সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলো তার দেখানো গন্তব্যের উদ্দেশ্যে। দিন যায়, দিন আসে, সময় আপন বেগে ছুটে চলে। সেদিনের সেই ঘটনার পরে কেটে গেছে গোটা এক সপ্তাহ। সেই যে সেদিনের পর বৃষ্টি রুদ্রর বাড়ি থেকে চলে এলো, টানা 7 দিনে আর তাদের সাক্ষাৎ ঘটেনি। দুজন আলাদা আলাদাভাবে তারপরও প্রতিটা মুহূর্ত অনুভব করেছে পরস্পরের জন্য নিজেদের সুপ্ত অনুভূতি। তবে সবটাই আপন মনে, কেউই বা কারো অনুভূতির সম্পর্কে অবগত নয়। রুদ্র একদিনে কলেজ হাতে বহুবার বৃষ্টির নাম্বারটা ডায়াল করতে চেয়েও পায়নি। কোনো একটা বাধায় আটকে পড়েছিল। একটা চাপা দ্বিধায় মন আচ্ছন্ন হয়ে আছে যেন। বারবার মনে হচ্ছে ধারার সাথে তার অতীতটা জানার পরও বৃষ্টি তাকে মানতে পারবে না, এই একটা কথাতে আটকে যাচ্ছে রুদ্র। অন্যদিকে বৃষ্টি তারও একই অবস্থা। তার ধারণাকে ভুলে রুদ্র কখনোই তাকে ভালোবেসে উঠতে পারবে না। অযথা মনের কথা প্রকাশ করে কি হবে? প্রত্যাখ্যাত হওয়ার পরে যে নিজেকে সামলানো অনেক জটিল হয়ে পড়বে। তার থেকে তার মনের কথা মনেই থাক, কিছু কথা থাক না অপ্রকাশিত, ক্ষতি কি? দীর্ঘ 2 সপ্তাহ, 3 দিন, 1 ঘন্টা 49 মিনিট
পরে রুদ্র নিজের মনের সাথে প্রচুর যুদ্ধ করে ঠিক করলো বৃষ্টি ফেরালে ফেরবে, তবুও সে তাকে নিজের মনের কথা বলবে। সে যে বৃষ্টির প্রতি কিছু অনুভব করে তা বৃষ্টির জানা প্রয়োজন। এই অনুভূতিটা তাকে ঘিরে বলেই জানা প্রয়োজন। এই পৃথিবীতে আমরা যাকে চাই তাকে না পাবার মূল কারণই হলো সঠিক সময়ে অনুভূতির বহিঃপ্রকাশ না করা। রুদ্র সেই দলে নাম লিখিয়ে সারা জীবন আক্ষেপের সাগরে ভেসে যেতে চায় না, কিছুতেই না। তাই সে নিজের মনকে মানিয়ে বৃষ্টিকে ডেকে পাঠিয়েছে একটা পরিচিত কফি শপে। বৃষ্টি ফোনের ওপাশ থেকে তেমন কিছু বলেনি, শুধু জানিয়েছে সে আসবে। আজ বহুদিন পর রুদ্র ফুলের দোকানে গেছে। নিজের হাতে বেছে বেছে বৃষ্টির জন্য একগুচ্ছ রজনীগন্ধার কিনে নিয়ে সে রওনা হয়ে পড়ে কাঙ্ক্ষিত কফি শপের উদ্দেশ্যে। কাছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রুদ্র দেখতে পেল বৃষ্টি সেই প্রথম দিনের মতো সাদা কালোর মিশলে একটা শাড়ি পরে এসেছে। কফি শপের কোণের একটা টেবিলের সামনে অন্যমনস্ক হয়ে বসে আছে সে। রুদ্র একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির দিকে এগিয়ে গেল। ঠিক বৃষ্টির সামনে চেয়ারটা টেনে সেটাতে বসেও পড়ল। বৃষ্টি চকিতে তাকালো, ঠোঁটের কোণে একটা বানোয়াট হাসির রেখা টেনে বলে উঠল, হ্যালো অফিসার। রুদ্র স্মিত হাসলো। তার হঠাৎ করে প্রচন্ড নার্ভাস ফিল হতে লাগলো। দাইকে প্রপোজ করার সময় এমনটা হয়নি তার, তবে আজ কেন? রুদ্র শুনেছে মানুষ তাদের সামনেই ভয় পায় যারা তাদের বেশি আপন কিংবা বেশি পর হয়। বৃষ্টি তো তার পর না, তবে কি বৃষ্টি তার বেশি আপন, ধারের চেয়েও বেশি? রুদ্র আর ভাবলো না। কথায় কথায় ধারের কথা টেনে আনাটা তার বদ অভ্যাসে দাঁড়িয়েছে ভেবে নিজের উপরেই রাগ লাগলো। তারপর বৃষ্টির দিকে ফুলগুলো এগিয়ে দিতে দিতে বলে উঠল, এগুলো আপনার জন্য বৃষ্টি। বৃষ্টি খানিকটা অবাক হলো, তবুও হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল সে। রুদ্র কোথা থেকে বলা শুরু করবে ভেবে আমতা আমতা করছে দেখে বৃষ্টি তাকে আশ্বস্ত করেই বলল, সমস্যা নেই, কি বলবেন বলুন, আমি শুনছি, এত হেজিটেট করতে হবে না। রুদ্র মেকি হাসলো। টেবিলের উপরে রাখা গ্লাসটা এক চুমুকে খালি করে দিয়ে বৃষ্টির দিকে তাকালো। 2 সেকেন্ড তাকিয়ে থেকে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে দিল, আমি আপনার জন্য সামথিং স্পেশাল ফিল করি বৃষ্টি। যে অনুভূতিটা ভীষণ আলাদা। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ ডক্টর। আই লাভ ইউ। উইল ইউ বি মাইন? একদমে সবটা বলে ফেলে চোখ মেলতে রুদ্র দেখতে পেল বৃষ্টি কেমন যেন স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। রুদ্র কিছুটা ঘাবড়ে গেল। বৃষ্টির দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে তাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ডক্টর? চুপ করে আছেন কেন? কিছু বলুন। বৃষ্টি তবু উত্তর দিল না। এক পর্যায়ে রুদ্র যখন বারবার তার কাছ থেকে জবাব চাইতে লাগলো, তখন বৃষ্টি অত্যন্ত নিষ্ক্রিয়ভাবে অনুভূতি শূন্যর মতো উত্তর দিল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রুদ্র, আপনি দেরি করে ফেলেছেন। পরশু রাতে আমার বিয়ে, এখন আর কিচ্ছু করার নেই, আমি চাইলেও পারবো না আপনার হতে। বৃষ্টির উত্তরে রুদ্র স্তব্ধ হয়ে গেল, যেন পাথরের মতো নিষ্পলক চেয়ে রইল কেবল বৃষ্টি নামক মনোহরণীর মেয়েটির মুখপানে। অজান্তে চোখের কোণ ভিজে জল গড়ালো। তপ্ত নিঃশ্বাসে ভারী হয়ে উঠল পরিবেশ। দীর্ঘ 10 মিনিট ধরে টানা কলিং বেল বেজে যাচ্ছে। মিসেস শাহানা অর্থাৎ বৃষ্টির মা চতুর্থবারের মতো বিরক্ত হয়ে বৃষ্টিকে দরজাটা খুলে দিতে দিতে সিনকের উপর ঝনঝনে আওয়াজে কয়টা রেখে নিজের মনের ঝাল খানিকটা মেটালেন। মেয়েটা বিয়ে ঠিক হবার পর থেকেই বড্ড বাড়াবাড়ি করছে, কোনো কথাই শুনছে না, চুপচাপ সারাটাক্ষণ খুব গোমরা মুখ করে রাখছে, ঠিকমতো খাচ্ছে না, ঘুমোচ্ছে না। আর কাল বিকেলের পর থেকে এই আচরণ যেন আরো বেড়ে গেছে। সমস্যা কি বলছে না কেন? বলি তো মেটানোর চেষ্টা করা যায়। রাগে মিসেস জানা রান্নাঘরের ভেতরে গজগজ করতে লাগলেন। এমন সময় ড্রয়িং রুমে বৃষ্টির উপস্থিতি দেখা গেল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই চমকে গেল। দরজার বাইরে রুদ্র দাঁড়িয়ে আছে। বৃষ্টি বিস্ময়ে খানিকক্ষণ বোবা বনে গেল, তারপর নিজের সম্বিত ফিরে পেয়ে বলে উঠল, অফিসার, আপনি এখানে কি করছেন? কি সমস্যা? যা বলার কাল বললাম তো, আমার বিয়ে, এখন কিছু সম্ভব না, চলে যান। রুদ্র বৃষ্টির কথা তোয়াক্কা না করে ওকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ততক্ষণে মিসেস শাহনাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। বৃষ্টি দরজা আটকে আবার রুদ্রকে কিছু বলতে যাবে, তার আগে মিসেস শাহনার উদ্দেশ্যে সে বলল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মিসেস শাহনা স্মিত হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি, তবে তোমাকে তো ঠিক চিনলাম না। রুদ্র উত্তর দিল, আমি ইন্সপেক্টর রেদওয়ান রুদ্র আন্টি, বৃষ্টির বন্ধু। মিসেস শাহনা মুখে হাসি টেনে রুদ্রকে সোফায় বসতে বলল। রুদ্র বসার পরে তিনি অতিথি পরায়ণসুলভ কণ্ঠে জিজ্ঞেস করলেন,
কি খাবে বাবা, চা করি? রুদ্র মাথা নেড়ে অসম্মতি জানালো। তারপর মিসেস শাহানার উদ্দেশ্যে বলল, আমার আসলে আপনার সাথে কিছু কথা ছিল আন্টি, আপনার কি একটু সময় হবে? মিসেস শাহানা হেসে ঘাড় নেড়ে ঠিক রুদ্রের সামনে সোফাতেই বসে বলেন। জি বলো। রুদ্র একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো। আসলে আন্টি, আমার সাথে বৃষ্টির পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়। যখন আমাদের দেখা হয় তখন ঠিক সেই মুহূর্তে আমি একদম চাইনি আমাদের আর দ্বিতীয়বারের দেখা হোক, কিন্তু ভাগ্যের এমন পরিহাস, আমাদের আবার দেখা হলো। সবসময় আমরা যা চাইবো তা যে হবে তার কোনো মানেও নেই অবশ্য। ভাগ্য যেটা চায় শেষ অবধি সেটাই হয়। আমাদের বেলাতেও তাই হলো। একের পর এক বিভিন্ন কারণে আমাদের দুজনের পরস্পরের সাথে দেখা হতেই লাগলো। দুজন জেনে বা না জেনে দুজনকে বাঁচাতে লাগলাম। এমন করে ঠিক কখন জানি না আমি বৃষ্টির প্রতি দুর্বল হয়ে পড়লাম। তবে বুঝতে পারলাম না সে দুর্বলতার কারণ কি। যখন বুঝতে পেরে বৃষ্টিকে সবটা জানাতে গেলাম তখন আমি জানতে পারলাম কাল ওর বিয়ে। আপনাকে জানানো হয়নি আন্টি, বৃষ্টির আগেই আমার জীবনে অন্য কেউ ছিল। তাকে ভালোবাসতাম, তবে তাকে ভাগ্য আমার করেনি। আবার একই ধান্দা, একই কষ্টটা কি আমাকে পেতেই হবে আন্টি? বলুন না প্লিজ। রুদ্রর চোখে জল ছলছল করছে, জল জমেছে বৃষ্টির চোখও। তবে নির্বিকার কেবল মিসেস শাহানা। সেদিকে তাকিয়ে বৃষ্টি বোধহয় মায়ের মনের কথা আন্দাজ করতে পারল, তাই নিজে বলে উঠল। আপনি অযথা সময় নষ্ট করছেন অফিসার। কাল আমার বিয়ে, আজ এসব বলার মানে নেই। আপনি রুদ্র মানে সূর্য, আর আমি বৃষ্টি। এক আকাশে একসাথে আমাদের বিচরণ অস্বাভাবিক রুদ্র, এটা সম্ভব না। ভুলে যান, ফিরে যান। রুদ্র একবার বৃষ্টির দিকে তাকিয়ে চোখ নামালো, দৃঢ় কণ্ঠে বলল। সূর্য আর বৃষ্টি যখন এক আকাশে থাকে তখন তাদের মেলবন্ধনই রামধনুর সৃষ্টি করে। বৃষ্টি, আমাদের সম্পর্কটাও তেমনই হোক না হয় যা রামধনুর 7 রঙে রঙিন হবে। ভালোবাসি বৃষ্টি, আপনাকে ভালোবাসি, প্লিজ বুঝুন। বৃষ্টি বুঝলো কি না জানি না, তবে বুকের ভেতরটায় উতলে পড়া কষ্টটুকু সযত্নে বুকের ভেতরে লুকিয়ে ফেলে শক্ত চোখে রুদ্রর দিকে তাকালো। কিছু বলবে তার আগে মিসেস শাহানা বৃষ্টির দিকে প্রশ্ন ছুড়ে দিল। তুই কি রুদ্রকে ভালোবাসিস বৃষ্টি? সত্যিটা বলবি, যা তোর মনে আছে তাই বলবি। বৃষ্টি বিহ্বল নয়নে মায়ের দিকে তাকালো। কি উত্তর দেবে ঠিক বুঝতে পারলো না। পিটপিট করে চোখ মেলে একবার মাতো আরেকবার রুদ্রকে দেখে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মিসেস শাহানা এবার নরম কণ্ঠে বলল। বৃষ্টি, আম্মু আমি তোকে খুব ভালোবাসি আম্মু, তবে আমার চেয়ে বেশি ভালো তোকে তোর বাবা বাসতেন। সেই মানুষটার পৃথিবী ছিলি তুই। তিনি কখনো তোর সুখের আগে, তোর আনন্দের আগের কিচ্ছু তোয়াক্কা করেননি। তার আদরের মেয়েকে তার ভালোবাসার থেকে আমি দূর করব, এটা তুই কেন ভাবলি আম্মু? তোর মনে রুদ্রর জন্য যা আছে নির্ভয়ে বল সোনা, মা ঠিক করে দেবে সব। বিয়ে তো কাল, এখনো অনেক সময়, বিয়ে হয়ে তো যায়নি। বল আম্মু, ভালোবাসিস রুদ্রকে? বৃষ্টি আর স্থির থাকতে পারলো না, ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। কানা পেঁচে স্বরে থেমে থেমে পড়ল। আমি তো ভালোবাসি, অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু উনি তো কখনো বোঝেননি, আমিও বলিনি। আর তুমি যখন বিয়ের কথা বললে তখন তো আমাকে বলেননি যে ভালোবাসেন। একটি বার আমার সাথে যোগাযোগও করেননি। আমার কি কষ্ট হয়নি? তাই রাগ করে বলে দিয়েছি বিয়ে করব। তুমিও তো বিয়েটা চট করেই ঠিক করে ফেললে। এখন আমি কিভাবে বিয়ের একদিন আগে আবেগে ভেসে ওনাকে হ্যাঁ বলতাম? তুমি তো কথা দিয়েছো। আর বাবা বলতো জীবনে কোনো পরিস্থিতিতে নিজের সুখের জন্য বাবা মায়ের কথার খেলাপ করতে নেই। তাই তো আমি না করেছি। আমি কি জানতাম তুমি মেনে নেবে? মিসেস শাহানা হেসে ফেললেন। তার মেয়েটা বরাবরই ভীষণ বাবা পাগল। বাবা যা বলে সেটাই তার কাছে ন্যায় বাক্য, সর্বদা সত্য। ছোট্ট মেয়েটাও যে নিজের ভালোবাসার কথা না ভেবে বাবার কথা মনে রেখে মায়ের কথা রাখার জন্য এতটা ত্যাগ করতে পারে তা ভেবেই মিসেস শাহানার বুকটা গর্বে ভরে গেল। উনি বৃষ্টিকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখের জলটা মুছে দিয়ে স্মিত হেসে বললেন। আমি ছেলের বাড়ির লোকের সাথে কথা বলছি, বলি যে বিয়েটা হচ্ছে না, পাত্র বদল হয়ে গেছে। তুই যা, রুদ্রকে নিয়ে সামনের রাস্তাটা হেঁটে আয়, নিজেদের মধ্যে সবটা বুঝে নে যা। বৃষ্টি একগাল হেসে মায়ের গলায় জড়িয়ে ধরল। মায়ের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে হেসে বলল। তুমি খুব ভালো মা, ভালোবাসি তোমাকে। মিসেস শাহানা হাসলেন, কিছু বললেন না। আর বৃষ্টি রৌদ্রর সাথে বাইরের দিকে পা বাড়াবে এমন সময় রৌদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল।
রুদ্র, তোমার বাবার নাম্বারটা দিয়ে যেও প্লিজ, ওনার সাথে তো কথা বলতে হবে, ছেলের বাবা বলে কথা। রুদ্র মৃদু হেসে ঘাড় নাড়ালো। তারপর মিসেস শাহানাকে আমিনুল সাহেবের নাম্বারটা দিয়ে বেরিয়ে গেল বৃষ্টির সাথে। বাইরে হালকা বাতাস, আকাশে পঞ্চমীর বাঁকা এক টুকরো চাঁদ মেঘের আড়াল থেকে ঝিলিক দিয়ে যাচ্ছে বারবার। সে চাঁদের আলোতেই পেয়সীর মুখোপই দেখে স্বস্তির হাসি ফুটে উঠেছে রুদ্রর ঠোঁটে। হালকা বাতাসে উড়ে আসা বৃষ্টির চুল রুদ্রর চোখে মুখে বাড়ি খাওয়ার এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে রুদ্রর মন। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে এসে দাঁড়ায় দুজনে। ছোট্ট একটা নদী, তার উপরেই ব্রিজ। চাঁদের আলো সেই নদীর জলে প্রতিফলিত হয়ে চারপাশের সৌন্দর্য যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সেদিকে তাকিয়ে বৃষ্টি বলে উঠল, আপনি কি করে আমার বাড়ির ঠিকানা জানলেন? কখনো তো বলিনি। তবে রুদ্র হালকা হেসে বলল, ভালোবাসার মানুষের বাড়ি ঠিকানা জানা খুব কঠিন কিছু না। টুম্পার থেকে পেয়েছি, হোস্টেলে গিয়েছিলাম আপনার। বৃষ্টি আর তেমন কিছু বলার মতো কথা খুঁজে পেল না। চুপচাপ পরিবেশটা আবার সবর করতে রুদ্রই বলে উঠল, আমার জীবনে 3 জন নারী খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টি 1, আমার মা 2, ধারা আর 3, আপনি। মা চলে যাওয়ার পরে আমি মেয়েদের এড়িয়ে চলতাম, তবে ধারা জীবন আসার পর আবার জীবনটাকে বুঝতে শিখলাম। ওকে ভালোবাসলাম, তবে যখন ওর সাথে অন্য কারো বিয়ে হতে দেখলাম তখন স্বভাবতই ছোট থেকে নারী জাতির ওপরে থাকা চাপা রাগটা ঘৃণায় বদলে গেল। আমি ঘৃণা করতাম সব মেয়েকে। তার পরিচয় আপনিও পেয়েছেন। বহুবার আপনাকে অপমান করেছি, কিন্তু জানি না কিভাবে আপনার প্রতি একটা মায়া জন্মাচ্ছিল দিনে দিনে। আস্তে আস্তে যখন বুঝতে পারলাম ধারা আর আমার মা, যাদের এতদিন দোষী ভেবেছি, দুজনেই নির্দোষ, পরিস্থিতির শিকার, যা করেছে সবটাই আমার জন্য, তখন বুঝলাম আমি ভুল ছিলাম। পৃথিবীতে একটা মেয়েই ভালোবাসার উৎস, যে নারী জন্ম দেয়, নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখায়। সে কি করে খারাপ হবে বলুন? ভালো খারাপ সবার মাঝেই আছে, কোনো মেয়েই খারাপ না। তা যেমন ভুল তেমনই সবাই খারাপ, তাও ভুল। এই ভুলটাই করেছিলাম আমি। তবে যখন ভুলটা ভাঙলো তখন চোখের সামনে আপনি ছিলেন, আমাকে সামলে গেলেন, সাহস দিলেন, পাশে থাকলেন। ভালো লাগাটা হয়তো সেখান থেকেই শুরু। তারপর সময় সময় সেই ভালো লাগা অর্থাৎ আপনি আমার ভালোবাসায় পরিণত হলেন। সবসময় আপনাকে নিয়ে ভাবতে লাগলাম, তবে দ্বন্দ্ব ছিল নিজের মনেই, আদৌ এটা ভালোবাসা কিনা। তবে আপনার থেকে দূরত্ব যত বাড়তে লাগলো, বুকের মধ্যে হাওয়া টানা পোড়েনটাই বুঝতে পারলাম এটা ভালোবাসা ছাড়া কিছু না। তুমি আমার জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া তৃষ্ণার্ত ভালোবাসার কাঙাল। এ মনটাই বৃষ্টি হয়ে নামলে। বৃষ্টির শীতলতায় বাঁচার নতুন আশা দিলেন, দিশা দিলেন। ভালোবাসি আপনাকে বৃষ্টি, খুব ভালোবাসি। বৃষ্টির সবটা নীরবে শুনে গেল। চোখ বেয়ে খুশির জোয়ার গড়িয়ে পড়তেই রুদ্র ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন, কি হলো? বৃষ্টি রুদ্রর বুকে ঝাঁপিয়ে পড়ল। এলো পাথারি তার বুকে কটা আঘাত করে ফুপিয়ে উঠল। রুদ্র যেন পড়ল অকুল সাগরে। অকমসাৎ প্রাণ পিয়ার এমন কন্দনে প্রেমিকা হিয়া দুমড়ে মুছে গেল যেন। সে বৃষ্টির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কিছু হয়নি, কাঁদে না, আমি আছি তো, কাঁদে না। বৃষ্টি থামলো না, উল্টো রুদ্রের সাথের হাতা খামচে ধরে আরো জোরে কেঁদে উঠল। রুদ্র কি করবে বুঝতে না পেরে আবার প্রেমিক সুলভ নরম কণ্ঠে বলে উঠল, মেঘের উপর মেঘ জমেছে, মুখ ঢেকেছে অন্ধকারে। বৃষ্টি তখন ফোন দিয়ে আটে, চোখের নজর ঝাপসা করে। আমার বৃষ্টিও কি তেমন কোনো ফোন দিয়ে এটেছে? নইলে বৃষ্টির চোখে বৃষ্টি কেন? বৃষ্টি কি জানে না তার চোখের বর্ষণ না, তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা মিষ্টির রোদ্দুরটাই আমার চাই। বৃষ্টি বলেই কি ঝরতে হবে? এ তো অবিচার। মাঝে মাঝে তো এই রৌদ্রের রোদ্দুর হয়ে জ্বলতেও পারে, কি পারে না? বৃষ্টির কান্না থেমে গেল। রুদ্র বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে লজ্জা পেল। আবার সেই তার বুকেতেই মুখ লুকালো। রুদ্র হেসে উঠল। মিষ্টি শাসনের সুরে বলল, একদম হাসবেন না, বাজে লোক। রুদ্র মজা করে বলল, ও আমি বাজে তাই না? ঠিক আছে, তাহলে আমার বুক থেকে সরুন, চলে যাই। পচা লোকের সাথে কি? রুদ্র নিজেকে ছাড়িয়ে নেবার মিথ্যা নাটক করতেই বৃষ্টি দু হাতে তার বুকের দিকের শার্টটা আঁকড়ে ধরে
রাগী স্বরে বলল। যাই মানে কি? কই যান? কোথাও যাবেন না। রুদ্র ঠোঁট উল্টে বলল। আমি তো পচা, আমার সাথে কি? তাই যাই। বৃষ্টি আবার মিষ্টি করে হাসলো, সাথে সাথেই টোল পড়ল তার গালে। রুদ্র একধানে সেদিকে তাকিয়ে রইল। বৃষ্টি আদুরে কণ্ঠে বলে উঠল। হোক পচা, তবু এই পচা লোকটাকেই আমি ভালোবাসি। তাকে বলে দেবেন আমাকে ছেড়ে তাই তার যাওয়া চলবে না, কিছুতেই না। বৃষ্টির কথাই রুদ্র হাসলো। প্রিয়তমার হাসি দেখে হাসলো বৃষ্টিও। আবার তার গালের মাঝে একটা ছোট গর্তে নজর কাটতেই রুদ্র হালকা ঝুঁকে তাদের ঠোঁট ছোঁয়ালো। বৃষ্টি কেঁপে উঠলো কিছুটা, আঁকে ধুলো রুদ্র শার্ট। রুদ্র বৃষ্টির আবেশে বুঝে যাওয়া বন্ধ চোখ জোড়ায় ঠোঁট ছুঁয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। মিষ্টি লজ্জায় চোখ মেলে তাকাতে না পেরে আবার রুদ্রর বুকে ঠাঁই নিল। রুদ্র বলে উঠল। তোমার গালের এই টোলটা প্রথম দিন থেকে বড্ড জ্বালায় আমায়, তাই আজ আমিও তাকে কিছুটা জ্বালালাম। রাখবে না কিন্তু? বৃষ্টি উত্তর দিল না, তবে রুদ্রর বুকের একদম ভেতরে ঢুকে পড়ার সব রকম চেষ্টা চালালো। রুদ্র তাকে আগলে নিয়ে আবার বলে উঠল। ভালোবাসি আপনাকে ডক্টর। এতক্ষণ উত্তর না দিল, এবারে বৃষ্টি উত্তর দিল। আমিও আপনাকে ভালোবাসি অফিসার। তারপর একটা বিকট চিৎকারের আওয়াজ, আর সবটা শেষ। মামা পাগলের মতো ছুটে গেল সেদিকে। রেলিং থেকে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে চিৎকার করে রিশাদ ভাইয়ার নাম ধরে ডেকে উঠে সেখানেই বসে পড়ল। 8তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে পড়লে কি কারোর পক্ষে বাঁচা সম্ভব? রিশাদ ভাইয়াও বাঁচল না। পুলিশের কেস হলো, পুরোটা আত্মহত্যা হিসেবেই চিহ্নিত করা হলো। মামা ভেঙে পড়েও নিজেকে সামলে নিল। আসলে রিশাদ ভাইয়ার জন্মের পরই মামি মারা যান, তাই মা হারা ছেলেকে কোলে পিঠে করে মামাই মানুষ করেছিলেন। মামার ভীষণ আদরের ছিল ভাইয়া, তবুও নিজের ছেলের মৃত্যুতে মামা স্বাভাবিক থাকলো। আব্বু যখন জিজ্ঞেস করলো কি ঘটনা, তখন বলল অমন অপরাধীর মস্তিষ্কের ছেলে থাকার থেকে না থাকাই ভালো। ব্যাস, সবটা আবার স্বাভাবিক হতে লাগলো। আমাকেও কাউন্সিলিং করানো হলো। ধীরে সেই বিষাক্ত স্মৃতি ভুলতে লাগলাম। আমি নিজেও ফিরলাম স্বাভাবিক জীবনে। তবুও একটা ভয় সব সময় কাজ করত। কোনো ছেলের সামনে যেতাম না, ছেলেদের দেখলেই নিজেকে গুটিয়ে নিতাম। আস্তে আস্তে বড় হলাম, তবে এই ভীতিটা কাটলো না। হাই স্কুল, কলেজ সব স্থানেই ছেলেদের থেকে দূরত্ব রেখেই চলতাম। দেখতে দেখতে আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরোলো। ভার্সিটিতে ভর্তি হলাম। একদিন ভার্সিটির পথে ফিরতি বাহনের জন্য অপেক্ষারত ছিলাম, তখনই একটা পুলিশ জিপ পাশ দিয়ে চলে গেল। আচমকাই রোদে ঝলসানো সরু চোখে দেখতে পেলাম সেই জিপের ভেতর থেকে জানালার বাইরে মাথা বের করে কোনো এক সুপুরুষ এক দৃষ্টিতে দেখে যাচ্ছে আমায়। দৃষ্টির আড়াল হবার আগ মুহূর্ত অবধি আবার ভয় পেলাম, নতুন কারোর কুনজরে পড়ার ভয়। তবে সে ভয় বেশি দিন টিকলো না। আমার দুর্বিষহ অতীতের আড়ালে অন্ধকার জীবনটা আলোকিত করতে সে এলো। ভালোবাসা কি বোঝালো, ভয় কাটিয়ে ভালোবাসতে শেখালো। ভালোবাসা কি বোঝালো, ভয় কাটিয়ে ভালোবাসতে শেখালো। সব সম্পর্কে যে লোলুপতা, বারণ, শাসন, একচেটিয়া অধিকারবোধ থাকে না, তাও বোঝালো। আমিও ভালোবেসে ফেললাম। তার সাথে মিলে নতুন নতুন স্বপ্ন বুনতে লাগলাম। দেখতে দেখতে ভালোবাসার কাছে আসার 2 বছর পেরিয়ে গেল। ঠিক করলাম এবার বাড়িতে জানাবো সবটা। তবে তার আগেই কোনো এক জরুরি কাজে তাকে চট্টগ্রামে যেতে হলো। আমি আমার অতীত নিয়ে তাকে এর আগে কিছুই জানাইনি। ঠিক করলাম সে ফিরলে জানাবো। বিশ্বাস ছিল সে ফেরাবে না, কিন্তু সে ফেরার আগেই সবটাই পাল্টে গেল। কোনোভাবে আমাদের সম্পর্কের কথা মামা জেনে গিয়েছিল, আর নিজের ছেলের মৃত্যুর জন্য উনি আমাকেই মনে মনে দায়ী ভাবতেন। ওনার মনে ভালোবাসা না পাবার কষ্ট নিয়ে যখন ওনার ছেলেকে চলে যেতে হয়েছে, তখন সে কষ্ট আমাকেও অবশ্যই পেতে হবেই। তাই করলেন। রাতারাতি বাবার কোনো এক বিজনেস ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ে ঠিক করা হলো আমার। আমি তুমুল আপত্তি জানালাম।
আব্বু আম্মু না পেরে মামাকে পাঠালেন আমাকে বোঝাতে। আমি তখনও অবধি মামাকে নিজের শুভাকাঙ্ক্ষী ভাবতাম। বিশ্বাস করে সবটা বললাম, জানালাম নিজের ভালোবাসার কথা। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মামা আমাকে খুব ঠান্ডা মাথায় হুমকি দিলেন। পুলিশের ওপর মহলে মামার বেশ ভালোই জানাশোনা ছিল। উনি সেখানে বলে আমার ভালোবাসার মানুষটার স্বপ্ন, তার খুশি, তার এই পুলিশের জবটা কেড়ে নেওয়ার ভয় দেখালেন। ফোন লাউডে দিয়ে ওনাদের কথোপকথনও শোনালেন। পরিকল্পনা করলেন তার নামে কোনো ভুয়ো চার্জশিট ফাইল করে মিথ্যে অপবাদে সাসপেন্ড করার। বুঝতে পারলাম সবটাই টাকা আর ক্ষমতার খেলা। এখানে সবই সম্ভব। রাতারাতি সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করাও সম্ভব। থ মেরে বসে রইলাম খানিকক্ষণ। মনে পড়ল তার বলা কথা। সে বলেছিল পুলিশের চাকরিটা তার গর্ব, তার ভালোবাসা। তার বাবার মতো সেও চায় নিজের কাজে লয়াল থাকতে, দায়িত্ব পালনে সদা তৎপর থাকতে। আমি জানতাম সে এই জবটা নিয়ে কতটা পজিটিভ। সেখানে এভাবে মিথ্যে অপবাদ যে তার সহ্য হতো না তাও জানতাম। তাই নিজের মনের সাথে লড়ে তার জন্যই তাকে ত্যাগ করলাম, রাজি করলাম বিয়ে করতে। যথারীতি বিয়েটা হয়েও গেল। বিয়ের আসরে এসে ভুল বুঝলো সে আমায়, তাও সবটা দাঁতে দাঁত চেপে সয়ে গেলাম। বিদায় হলো। নতুন বাড়ি, নতুন সংসারে পা রাখলাম। বাসর ঘরে আরমানকে সবটা জানাতেই সে বলল, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার অতীতকে না। তুমি তাকে ভালোবাসতে পারো, আমার আপত্তি নেই। তবুও আমার জন্য মনের মাঝে ছোট্ট একটা জায়গা রেখো, আমি তাতেই খুশি। তুমি সময় নাও ধারা, আমি অপেক্ষা করব। আমি বিশ্বাস করি একদিন আমিও জায়গা পাবো তোমার মনে। ততদিন না হয় বন্ধু হয়ে রইলাম। আমার চোখে জল চলে এসেছিল সেদিন। অভিশাপের বদলে আমার জীবনটা যে নিজের অজান্তেই মামা আশীর্বাদ করে দিয়েছেন। ধীরে ধীরে আরমানের সাথে স্বাভাবিক হতে লাগলাম। মানুষটার প্রতিটা ব্যবহারে আমি ওনাকে সম্মান না করে পারতাম না। দেখতে দেখতে বিয়ের 1 মাস পেরিয়ে গেল। আমার মনে আরমানের জন্য একটা গভীর জায়গাও সৃষ্টি হলো। হাজার হোক কবুলের বন্ধনে বাঁধা পড়েছি যে আমরা, সে টানকে আর অস্বীকার করা যায়। ঠিক করলাম ওনাকে বলবো যে আমিও ভালোবাসি ওনাকে। সেই মতোই সব প্ল্যান করলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেলাম মামা। মুখের সামনে একটা রুমাল ধরতেই চোখ বুজে এলো। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আব্বু আম্মুর বাড়িতে। আমার রুমে চিৎকার চেঁচামেচি করলাম। দরজা বন্ধ ছিল, তা খুলে সবাই ভেতরে এলো। এসেই খবর দিল আরমান আর নেই, কেউ তাকে খুন করেছে। আমি আবার থমকালাম। কান্না করার মতো জোরও পেলাম না। আব্বু আম্মু একা থাকতে দিয়ে বেরিয়ে গেলেন। রুমে থাকলো শুধু মামা। আমার সামনে হাঁটু মুড়ে বসে বলল উনিই করেছেন আরমানের খুন। আমার থেকে ভালোবাসা কেড়ে নেওয়ার জন্যই তো বিয়ে দিয়েছিলেন আরমানের সাথে। কিন্তু সে সংসারে আমার সুখের দেখা পাওয়াটা ভাবনাতীত ছিল ওনার। তাই তো আবার আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেন। আমাকেও এই বাড়িতে অচেতন করে নিয়ে আসার পর মামা আবার যান আরমানের ফ্ল্যাটে। সেখানে কৌশলে ওকে বিষ খাওয়ান, তাও এমন কোনো বিষ যা ধীরে ধীরে প্রাণ নেবে, তবে যার উপস্থিতি টের পাওয়া যাবে না মৃত্যুর পর। সবাই ভাববে স্বাভাবিক মৃত্যু, কিন্তু আসলে তা খুন। সবটা মামার প্ল্যান মতোই চলছিল। কিন্তু হঠাৎই আরমানের খারাপ লাগায় সে হসপিটালে ফোন করে। আর এতেই মামা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কি করবে ভেবে না পেয়ে ডাইনিংয়ে থাকা ছুরিটা বসিয়ে দেয় আরমানের বুকে। একই বিষের প্রভাব তার ওপর এই আঘাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ও। আর তখনই মামা চলে আসে সেখান থেকে। আমাকেও 2 দিন মামাই আটকে রেখেছিলেন ওনার স্বার্থে। কারণ আমি সামনে এলে সব সত্যি সামনে চলে আসতো, যা মামা কখনো চায়নি। সেই কারণেই হয়তো ও বাড়ি থেকে আমার সব চিহ্ন মুছে ফেলেছেন উনি। শুনেছিলাম পুলিশেরও অপর মহলের কথা বলে ঘটনাস্থলে উপস্থিত কোনো ডক্টরকে ফাঁসানোর পরিকল্পনা এঁটেছিলেন ওনারা।
তবে তা সফল হয়নি। জেনে খুশি হয়েছি আরমানের বাড়ির লোকেদেরও ভয় দেখিয়ে রেখেছে। যদি আমার ব্যাপারে পুলিশকে কোনো ক্লু দেন ওনারা, তবে আরমানের মতো ওনাদেরও মেরে ফেলবেন। সেই ভয়েই হয়তো আমি যে আরমানের স্ত্রী তা জানাননি কেউ। আমাকে আমার বাড়িতেই হাত মুখ বেঁধে রেখেছিলেন। বাবা মাকে এটা বুঝিয়েছিলেন আমি অতিরিক্ত শোকে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছি, পাগলামি করছি, তাই আমাকে এভাবে বন্দি করেই রাখতে হবে। আর সবটা শুনে আমি যেভাবে পাগলের মতো চেঁচাচ্ছিলাম তাতে আব্বু আম্মুও মামার কথা বিশ্বাস করে নেন। ভোর রাতে অনেক চেষ্টা করে হাতের বাঁধনটা খুলতে পেরে আমি আমার ব্যালকনি দিয়ে পালিয়ে এখানে এসেছি সোজা। অফিসার, আমি চাই আমার স্বামীর যে এই পুরো ঘটনাচক্রে সম্পূর্ণ নির্দোষ ছিল, তবুও কিছু মানুষের প্রতিশোধ স্পৃহার কাছে তার জীবনটা তুচ্ছ হলো, তাকে চলে যেতে হলো, তার হত্যার বিচার হোক, আসল খুনি শাস্তি পাক। আমি নিজেই প্রমাণ দেব। বাকিটা কি আপনি খুঁজে নিতে পারবেন না? করবেন না আমাকে সাহায্য? পুরোটা সময় রুদ্র নিশ্চুপ ছিল। তার নিজের চোখেও জল ছলছল করছে। না জেনে না বুঝে কত কিছুই না ভেবেছিল সে এই মেয়েটার ব্যাপারে। অথচ এই মেয়েটা সে ছোটবেলা থেকে কত বুকচাপা কষ্টকে সাথে নিয়ে পথ চলেছে তা তো সে জানতো না, কখনো ভাবেওনি। ভালোবাসার মানুষটার জীবনের এই করুণ কাহিনী শুনে রুদ্র কেবল নিশ্চুপভাবে তাকিয়ে রইল ধারার দিকে নির্নিমেষ। আর ধারা সে অপেক্ষা করলো রুদ্রর উত্তরে। সে কি পাবে তার স্বামীর খুনের বিচার? রুদ্র কি তার পাশে দাঁড়াবে? তারপর আবার মুখ লুকালো রুদ্রর বুকে। দূর আকাশে থাকা এক ফালি চাঁদ, চারিদিকে স্নিগ্ধ হাওয়া আর জ্যোৎস্নাস্নাত নদীর স্বচ্ছ স্রোত নীরবে প্রত্যক্ষ করলো ভালোবাসার মিলনের পরিণতি।